তন্ময় হেসে বলল। আচ্ছা ম্যাম, আপনি যখন বললেন তবে ছিলাম না। অতঃপর তাদের মাঝে কতক্ষণ ধরে ফোন আলাপ চলল। এরপর টেরও পেল না। তরুণা রুমে আসতে তড়িঘড়ি করে কল কেটে দিল। তরুণা লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ল। তোরফা অন্য পাশ ফিরে শুয়ে রইল। দুই চোখের পাতায় ঘুমের দেখা মিলল না। চোখ বুজতে শুধু তন্ময়ের হাসি মাখা চোখের সামনে ভেসে উঠল। চোখ বুজতে শুধু তন্ময়ের হাসি মাখা মুখটা চোখের সামনে ভেসে উঠল। তোরফা পড়ল মহা ঝামেলায়। কি হচ্ছে তার সাথে? এই লোকটা কেন সে ভুলতে পারছে না? তবে কি লোকটাকে সে ভালোবেসে ফেললো? আচ্ছা, এইটা কি তবে প্রণয় সেজনা? তৃষ্ণা কি এই তন্ময় নামক মানুষটার মায়ায় পড়ে গেল? আচ্ছা, এভাবে কি ভালোবাসা যায়? ভালোবাসা। আবরার বেশ কিছুক্ষণ ব্যালকনির ইজি চেয়ারে বসেছিল। রাতের আকাশে জ্বলজ্বল করছে সাদা ধবধবে গোলাকার থালার মতো এক চাঁদ। পুরো আকাশ জুড়ে ছোট ছোট তারকারাজির মেলা। চারপাশে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। চারপাশে চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠেছে। আবরার কারোর সাথে ফোনে আলাপে ব্যস্ত ছিল। প্রায় ৮ ঘন্টা ধরে কারোর সাথে কথা বলছে। কথা শেষ করে রুমে ফিরতেই দেখলো ফুলসজ্জিত বিছানায় একটা সদ্য ফোটা রক্তজবা বিছানার মাঝখানে বাচ্চাদের মতো জড়সড় গুটিসুড়ি মেরে শুয়ে আছে। বিয়ের লাল বেনারসি গহনা এখনো গায়ে জড়ানো বাচ্চা মেয়েটার। কি অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে। আবরার গভীর দৃষ্টি নিক্ষেপ করে ইন্মিকে পর্যবেক্ষণ করলো। ফুলসজ্জিত বিছানাটা যেন এক সদ্য ফোটা রক্তজবা শুয়ে আছে। আবরার ধীর পায়ে বিছানার পাশটায় বসলো। এক হাতে বালিশ টেনে ইলমির মাথার নিচে দিতেই ইলমি নড়ে চড়ে উঠল। সাথে সাথে ভ্রু কুচকালো। আবরার হাসলো। এই বাচ্চা মেয়েটা কিনা তার অর্ধাঙ্গিনী, ভাবা যায়? আবরারের ভাবনার মাঝে ইলমি আবরারের হাত জড়িয়ে নেয়। হালকা টান পড়তেই আবরার ইলমির দিকে ঝুঁকে পড়ল। দুজন মানুষের মাঝে কিছুটা দূরত্ব। এতটা কাছাকাছি সে আসতে চায় না। তাই হয়তো তখন তড়িঘড়ি করে বেলকনির দিকে পা বাড়িয়েছিল। কিন্তু এই মেয়েটা দেখো, ঘুমন্ত অবস্থায় মেয়েটা তাকে টানছে, তার প্রতি আকর্ষিত করছে। সব দোষ এই বাচ্চা মেয়েটার। আপনারকে উন্মাদ করে তোলার শাস্তি তো এই মেয়েকে পেতেই হবে। আপনার ধীরে ধীরে ঘুমন্ত ইলমির একদম কাছে চলে যায়। ইলমির চোখে মুখে ফু দিতে ইলমির ঘুমে ধরে চোখ পিটপিট করে। বিরক্তিতে শব্দ করে মুখ ঘুরিয়ে নেয়। আবার বাঁকা হাসে। পুনরায় ফু দিতে ইলমি নড়ে চড়ে পাশ ফেরে। আবার ইলমিকে জোরপূর্বক টেনে নিজের দিকে ফিরায়। কপালে গভীর চুমে গিয়ে ঘুমন্ত ইলমিকে নিজের বলিষ্ঠ শক্তপোক্ত বুকের মাঝখানটায় ইলমির ছোট দেহখানা জড়িয়ে রুমের লাইট অফ করে শুয়ে পড়ে। রুমটা পুরো অন্ধকার হতে ইলমি চোখ মিলিয়ে অন্ধকারে আবরারের বলিষ্ঠ বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আবরার ইলমিকে ফুপিয়ে কাঁদতে দেখিয়ে ভরকে যায়। তড়িঘড়ি করে রুমের লাইট অন করতে দেখে ইলমি ফুপিয়ে কাঁদছে। এক পর্যায়ে হিচকি তুলে কাঁদতে লাগলো। ঘন কালো আখিদয় জলে টইটুম্বর হয়ে উঠেছে। ফর্সা মুখশ্রী নাকে ডগা কান্না করার জন্য লাল হয়ে উঠেছে। গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটজোড়া বারবার কেঁপে উঠেছে। আবরার ইলমিকে উঠিয়ে বসিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে? কাঁদছিস কেন? ব্যথা লেগেছে? কোথায়? হাতে? কপালে? ইলমি কিছু না বলে কাঁদতেই লাগলো। আবরার বলল, কি হয়েছে বল আমাকে, না বললে বুঝবো কি করে ইলমি? আবরারের কণ্ঠস্বর কিছুটা করুণ শোনালো। ইলমি হিচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, তার আব্বাজান আম্মাজান ভাইজানকে খুব মনে পড়ছে। আবরার হাতের উল্টো পিঠে ইলমির চোখে জল মুছে দিল। বুকে জড়িয়ে শান্ত করার চেষ্টা চালালো। আশ্বাস দিল সকালে ইলমিকে তাদের কাছে নিয়ে যাবে। ইলমি আবরারের বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে কিছুটা থামলো। আবরার ইলমির গহনাগুলো নিজ হাতে খুলে দিয়ে ইলমিকে ফ্রেশ হতে পাঠালো। ইলমি ফ্রেশ হয়ে খয়েরি রঙের সুতির 3 পিস পরে ওয়াশরুম থেকে বের হলো। 3 পিসটা একটু আগেই আবিরা রেখে গিয়েছিল। এখন কিছুটা ভালো লাগছে তার, ফ্রেশও লাগছে। এতক্ষণ মাথাটা তার ভার ভার লাগছিল। গহনা শাড়িতে পাগল পাগল লাগছিল নিজেকে। অথচ সবাই তার কত প্রশংসা করলো। তাকে এই লাগছে, সেই লাগছে, পরীর মতো লাগছে, হ্যান ত্যান। বিড়বিড় করে বলেই ভেঙচি কাটলো। আপনার উল্টো দিকে ফিরে চোখের উপরে হাত রেখে শুয়েছিল। এমনি এক পলক সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। এমনিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আবার চোখ মুখ কুঁচকে বলল, মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে থাকার ইচ্ছে থাকলে রুম থেকে বের হ, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাক বেয়াদব।
এমনি এতক্ষণে মুখ খুলল। সারাদিন সে মুখে কুলু পেটেছিল তার আম্মাজানের আদেশ। এবার আর চুপ থাকতে পারলো না। মুখ ভেঙচি কেটে বলল, এই এই, একদম ধমকাবেন না বলে দিলাম। আমার রুম, আমি দাঁড়িয়ে থাকবো নাকি বসে থাকবো নাকি হামাগুড়ি দিব সেটা আমার ইচ্ছে, তাতে আপনার কি? এমনি কোমরে হাত গুজে চট করে বলল, আজ থেকে এই রুম আমার, রুমের সব কিছুতে আমার অধিকার, এমনকি রুমের মানুষটাও, ও সরি, রাক্ষসটাও আমার। আপনার ভ্রুকুচকে বিড়বিড় করে বলল, যাক, ম্যাডামের মুখে বুলি ফুটেছে তাহলে। বলে মুচকি হাসলো, তবে বেশ গভীর স্বরে ধমকে বলল, 1 মিনিট, 1 মিনিট সময় দিলাম তোকে। 1 মিনিটের মাঝে রুম পুরো অন্ধকার চাই, আর যদি না হয় তাহলে তোর। এমনি ভয় পেল, তড়িঘড়ি করে লাইট অফ করে দিল। অন্ধকার হাতে পেছনের দিকে ধীর পায়ে হাঁটলো। বিড়বিড় করেই বলল, লোকটা আস্ত একটা বদমাস, সব সময় শুধু হুমকি ধামকি। হ্যাঁ, সে একজন এমপি, বাইরের মানুষকে হুমকি ধামকি দেবে বলে ঘরের বউকে দেবে? এই আজব, কখনো ভালো তো কখনো খারাপ, দুমুখ মানুষ কোথাকার। আসলে লোকটা আস্ত একটা করলা, এর জন্যই তো কথাগুলো এমন তেতো, রাক্ষস একটা। বিড়বিড় করতে করতে ধীর পায়ে বিছানার পাশে গিয়ে বসলো। বিছানায় হাতে আবরারে থেকে বেশ দূরত্ব নিয়ে শুয়ে পড়লো। বেশ কিছুক্ষণ নড়াচড়া করতে লাগলো, এপাশ ওপাশ করতে লাগলো। আবরার ওই মেয়েকে এইভাবে এপাশ ওপাশ করতে দেখে গভীর স্বরে বলল, আর একবার নড়াচড়া করলে বেড থেকে ধাক্কা মেরে ফেলে দিব। ইলমি ভেঙচি কাটলো। আবরারের মতো করে বলল, আরেকবার নড়াচড়া করলে বেড থেকে ধাক্কা মেরে ফেলে দিব। মগের মুল্লুক পেয়েছে। আবরার কিছু বলল না। রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করলো। ইলমি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘোরেই নিজের মধ্যে দূরত্ব ঘুচিয়ে আবরারের গা ঘেঁষে আসলো। কিছু সময় পরে ঘুমের ঘোরে নিজের এক হাত আবরারের পেটের উপরে দিয়ে তুলে দিল। আবরার সবেমাত্র ঘুমাতে নিয়েছিল, ঘুম ছুটে গেল তার নিজের থেকে। ইন্মির হাত সরিয়ে দিল। ইনি পুনরায় হাত তুলে দিয়ে আবরার ইন্মির তুলতুলে ছোট্ট দেহখানা নিজের সাথে আষ্টপৃষ্টে জড়িয়ে নিল। অশান্ত ছটফট করা মনটা একটু হলেও শান্তি হলো। ইন্মিকে জড়িয়ে পরম শান্তিতে চোখ বুজে দুই চোখের রাজ্যে ঘুম এসে পাড়ি জমালো। অতঃপর প্রেয়সীর বুকে জড়িয়ে আবরার এক শান্তির ঘুমের রাজ্যে তলিয়ে গেল। এত সুন্দর সুন্দর ভোরের সূচনা হলো। রাতের অন্ধকার কাটিয়ে ধরণীতে আলো ফুটে উঠল। জানালার পর্দা ভেদ করে রুমের সকলের মিষ্টি রোদ প্রবেশ করেছে। চোখে মুখে রোদের এসে পৌঁছাতেই আবরারের ঘুম ভেঙে গেল। নড়তে গেলেই নিজের বলিষ্ঠ বুকের মাঝখানটায় কারো উপস্থিতি টের পেল না। কেউ একজন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। ইন্মির ঘুমন্ত মায়াবী মুখশ্রী পানি চাইতেই আপনার মুচকি হাসলো। ঘুমন্ত ইন্মির মুখশ্রীখানা সরল নিষ্পাপ লাগছে। আবরারের কাছ থেকে আবরার মুগ্ধ হয়ে বারংবার এই মেয়েটিকে দেখলেই তার চোখ জড়িয়ে আসে, অদ্ভুত এক শান্তি অনুভব করে। ঘুমন্ত ইলমির কপালে টুপ করে চুমু এঁকে দিল। তারপর ইলমি থেকে ছাড়িয়ে নিল নিজেকে। পর্দাগুলো টেনে দিয়ে রুমটা অন্ধকার করে দিল। তারপর ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ঘড়িতে 8টা। ইলমি এখনো ঘুমের ভিতর। এদিকে 8টা বাজে গেছে, সে টের পেল না, এমনকি কেউ না। ইলমির ঘুম ভাঙলো মাত্রই। পর্দা টেনে দেওয়ার পুরো রুম এখনো অন্ধকার। পাশে তাকাতেই দেখলো পাশে আবরার নেই। ইলমি আড়মোড়া ভেঙে উঠে বসলো, চোখ মুখ কুচকে বলল, এই ভোরবেলা লোকটা আবার কোথায় গেল? বিছানা থেকে ঘড়িতে সময় দেখতে হতভম্ব হয়ে গেল। 8টা বেজে গেছে, অথচ সে ভাবছে 5টা কি 6টা বাজে। এমনি আটকে বিছানা থেকে নেমে পড়লো। বিড়বিড় করে বলে উঠলো, হায় হায়, এত বেলা করে ঘুমালাম আমি? আম্মা জান পই পই করে বলে দিয়েছিল শ্বশুর বাড়িতে পড়ে পড়ে বেলা পর্যন্ত না ঘুমাতে। আপাতত প্রথম দিন যেন সে বেলা করে না ঘুমায়। যদিও সে এই বাড়িতে এসেছে থেকেছে, এমনকি বেলা করে ঘুম থেকে উঠেছে, তবে তখন ছিল ফুপির বাড়ি, আর এখন ওটা শ্বশুর বাড়ি। আগের মতো করা চলবে না। ইলমির চোয়াল দায় ঝুলে পড়লো। এই কথাটা যদি তার আম্মাজানের কানে যায়, তার আম্মাজান তাকে কি করবে সেটা শুধুমাত্র সেই জানে।
এমনি তড়িঘড়ি করে ওয়াশরুমে ছুটলো। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলো ইমানুল তালুকদার সোফায় বসে খবরের কাজে চোখ বোলাচ্ছেন। ইন্নি হাসে সালাম দিল। ইন্মির আম্মাজান পই পই করে বলে দিয়েছে মুরব্বীদের সালাম কালাম দিতে। ইমানুল তালুকদার হেসে জবাব দিলেন। ইন্মি ধীর পায়ে কিচেনে গেল। কিচেনে আজমা বেগম ব্যস্ত হাতে রান্না করছে। সুফিয়া ফ্লোরে বসে সবজি কাটছিল। ইন্মিকে দেখতে পেয়ে সুফিয়া পান খাওয়া পাথর পড়া দাঁতগুলো বের করে হাসে বলল, এই যে ইমি আপা উইঠা পড়ছেন। আপা আপনি এনে আইলেন কেন? কিছু লাগলে আমার কন, আমি দিতাছি। ইলমি মাথা নাড়িয়ে না বোঝালো। আজমা বেগম বলল, তাহলে? ইলমি ধীর কণ্ঠে বলল, আমি রান্নায় সাহায্য করি। আজমা বেগম হেসে উঠলো। তার সাথে সাথে সুফিয়া দাঁতগুলো বের করে হো হো করে হেসে উঠলো। ইলমি হক চকে উঠলো। ফাল ফাল চোখে তাদের দিকে তাকিয়ে ভাবলো, এখানে সে কি এমন বললো যে তাদের দুজনের এত হাসি পেল? কি অদ্ভুত ব্যাপার স্যাপার। রান্না করেছিস কখনো? ইলমি মাথা নেড়ে না বোঝালো, সত্যি তো সে কখনো রান্না করেনি তো। সুফিয়া হাসতে হাসতে বলল, ইমি আপা আপনি কি রান্নাঘরে কখনো গেছেন? আপনারে কেমন সাহায্য করবেন কন তো? ইলমির গায়ে লাগলো বোধহয় কথাটা। সে কখনো রান্না করেনি বলে কখনো পারবে না এমন তো আর না। চেষ্টা করলে অবশ্যই পারবে। ভ্রুকুটি কোচকে সুফিয়ার উদ্দেশ্যে বলল, সুফিয়া আপা কখনো রান্না করেনি বলে কি আমি রান্না পারি না নাকি? সুফিয়া মুখ কোচকে ফেললো। থমথমে কণ্ঠে বলল, ইমি আপা আমার নাম সুফিনা। ইনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সুফিয়া আপা আমার নাম ইলমি, নট ইমি। দেখেন খালা, ইমি আপারে তো আমি ভালোবেসে ইমি ডাকি। হে কেন আমারে সুফি ডায়ে অন্ত? সুফি হন রে আমার ভালা ঠেকে না, কেমনে জানি লাগে। দেখো ফুপি সুফি তো আমিও ভালোবাসা ডাকি। এতে আপার কেন এত লাগে কত? আসমা বেগম মুচকি হাসলেন। দুজনের আড়াআড়ি জবাবে পরপর ধমকে উঠলেন, এই চুপ করবি তোরা? এই সুফিয়া, তোর হলো? সুফিয়া চোখ মুখ কুচকে বলল, হ খালা হইছে, দাঁড়ান ধোয়া দিয়া নি। ইনি সুফিয়াকে ভেঙচি কাটলো। আসমা বেগম বলল, খিদে পেয়েছে? ইনি মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। বিড়বিড় করে বলল, আমার খিদে পেয়েছে। ফুপি কিভাবে বুঝলো? ফুপি কি মনের কথা বোঝা যায় নাকি? 3 বাদরকে ডেকে নিয়ে আয় তো। ইনি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এটা কি আদৌ তার শাশুড়ি নাকি এ যেন সব আগের মতোই চলছে, কোনো পরিবর্তন নেই। অথচ ইলমির আম্মা কত কিছু শিখিয়ে পড়িয়ে দিলেন। ইলমি মাথা নেড়ে কিচেন থেকে বের হতে নিলেই এমন সময় রান্নাঘরে মিলি ছুটে আসলো। মিলির সামনে পড়তে মিলি চমকে উঠলো, যেন ইলমি ভ্রু কুচকে তাকাতেই দেখলো মিলির চোখে মুখে কেমন যেন আশঙ্কা দেখলো, যেন মিলি ভীষণ ভয় পেয়ে আছে। ইলমি মুখ তুলে কিছু বলতে নিলেই মিলি তড়িঘড়ি করে সরে গিয়ে আসমা বেগমকে বলে উঠল, আন্টি আবরাব কোথায়? আমাকে আজ চলে যেতে হবে, রিসেপশনের দিন না হয় আবার আসবো। মিলি চলে যাওয়ার আগে ইলমিকে সবটা জানাতে হবে। ইলমি থামড়ে মুখে চলে গেল ওদের সামনে। মিলিকে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না। ইলমি জানতে চায় মিলি কেন এমন করলো তার সাথে। এই লোকগুলোর সাথে মিলির কি কানেকশন? ঘুটঘুটে অন্ধকার বন্ধ পরিত্যক্ত গোডাউনে 5 জন লোক, করিম, সেলিম, হাবিব, সাত্তার, রিফাত। অচেতন আহত মানুষ চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। চোখে মুখে পানি ছিটা পড়তে এক এক করে 5 জনই পিটপিট করে চোখ খুলে চাইল, কিন্তু নিজের অবস্থান ঠাউর করতে পারলো না। চোখ মেলে তাকাতেই সব অন্ধকার দেখলো, কোথাও কোনো আলোর ছিটে ফোটাও নেই। হাত পা নাড়াতে গিয়ে বুঝলো তারা বন্দী ফাহাদ আবরার নামক মানুষটার হাতে। অবশেষে তারা ধরা পড়ে গেছে। করিম হাত পায়ের বাঁধন খোলার হাজার চেষ্টা করেও পারল না। কিছুক্ষণ পর গর্জে উঠে চেঁচিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করে বসলো, জানোয়ারের বাচ্চারা, বাইন্দা রাখছস কে? কই পালাইছস কুত্তার বাচ্চারা? কই আনছস? কই রাখছস আমা করে? বান্ধন খুইলা দে। কথা শেষ করার আগে গোডাউনের দরজা খুলে গেল। বাহিরে জল করে জ্বলতে থাকা এনার্জি বাল্বের আলো অন্ধকার গোডাউন ঘরটায় প্রবেশ করে এত অন্ধকারে কিছুটা কমলো। দরজায় এক কালো অবয়ব দেখা যাচ্ছে। আস্তে আস্তে ছায়া রুমের ভেতরে চলে এলো। 5 জন অন্ধকারে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো।
আস্তে আস্তে ছায়াটার কাছে আসতে দেখলো এটা আবরার আর তার সাথে আবির। আবরার পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে চেয়ারটি নিয়ে বসলো। আজকে আবরার যেন অন্য আবরার। আবরার পাঁচজনের মুখের দিকে চেয়ে অদ্ভুত ভাবে শব্দ করে হাসলো। নির্জনতায় ঘেরা গোডাউন, আবরারের হাসির ঝংকার শোনা গেল। আবির সবটা দেখছে, ভয় লাগছে আবিরের। পাঁচজন ভয়ে ভয়ে চোখ আবরারের হাসি দেখছে। চিবুক গিলে করিম চেঁচিয়ে বলল, শালা, তোর ময়না পাখির গায়ে হাত লাগছে বইলে আগুন লাগছে গায়ে? আগুন? এই যে যে হাত বান্ধা রাখছস এই হাত তোর ময়নার গায়ে পড়ছে। আবরার হাসি থামালো। চোখ মুখে গভীরতা দেখা গেল। পরপর আবারও হাসলো। হাসি থামিয়ে আবরার করিমের নাক বরাবর ঘুষে দিতেই করিম পেছন দিকে হেলে পড়লো। নাক মুখে ছুটে গল গল করে রক্ত পড়তে লাগলো। আবির আটকে উঠলো। এই সেই আবরার যাকে দেখি নিজের কাছের মানুষেরাও ভয়ে জমে যায়। এই সেই আবরার যার সামনে কথা বলতে কয়েকবার ভাবতে হয়। আর এই সেই আবরার বেশ সামনে গড় গড় করে যত আজগবি কথা বলে যায় বাচ্চা মেয়েটা। এই আবির কিনা একটা বাচ্চা মেয়ের কাছে অসহায়। আবির আগে থেকেই সবটা জানতো, বুঝতো, তবে কখনো সাহস করে বলে উঠতে পারতো না। কিন্তু আবরার কি করলো? শেষে কিনা বিয়ে করে নিল, তাও কাউকে না জানিয়ে। আর সেই বাচ্চা মেয়েটার দিকে হাত বাড়িয়ে ওরা ওদের কপাল পড়িয়েছে। এখন ওদের কি হবে একমাত্র স্বয়ং ফাহাদ আবরার বলতে পারবে। আবরার কপালে আঙ্গুল ঘষে গভীর স্বরে বলল, কে সাহায্য করেছে তোদের? তোদের মতো পাতি লোকদের কাজ এগুলো না। সত্যি বল, শাস্তি কম পাবি। কর্মীর অবস্থা দেখে বাকি চারজন ভয়ে কাঁপতে লাগলো। সবটা বলেও দিল। আবরার সব শুনের আগে থর থর করে কাঁপতে লাগলো। কপালের রগটা ফুলে ফেপে উঠলো। চোখ দুটো মুহূর্তেই লাল বর্ণ ধারণ করলো। চেয়ারে লাথি বসাতেই চেয়ার ছিটকে পড়ে দূরে আবির সহ সবাই আটকে উঠলো। আবির ভয়ে ভয়ে পড়লো। শান্ত হন ভাই। আবরার আগে পুষতে পুষতে রুম থেকে বের হয়ে গিয়ে বলল, ওদের ব্যবস্থা কর। আবির শুধু ওই দিকে মাথা নাড়ালো। কেটে গেছে কয়েক মাস। তিনি অনার্স প্রথম বর্ষে অ্যাডমিশন নিয়েছে। কিছুদিন হলো। সময়ের সাথে সাথে কিছু সম্পর্ক বিভিন্ন রূপ ধারণ করেছে। কিছু সম্পর্ক গিয়ে থেকেছে তিক্ততায়, আর কিছু সম্পর্ক ছড়ায় মুগ্ধতা। কিছু সম্পর্কে বিচ্ছেদ, আর কিছু সম্পর্কে নতুন সূচনা। সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায়। মানুষের মন, সম্পর্ক, সব 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 পৃথিবীর সমস্ত কিছুই পরিবর্তনশীল। এই তো ইনি ওই কয়েকদিনে আবরারের মাঝে নিজেকে পুরোপুরি হারিয়ে বসে আছে। আবরারের অপ্রকাশিত ভালোবাসা, ইলমির প্রতি যত্ন, সবকিছু ইলমিকে আবরারকে ভালোবাসতে বাধ্য করেছে। নিজেকে বলতে এখন তার আবরারকেই মনে হয়। একটা মানুষ কি করে কয়েকদিনের মাঝে এভাবে মায়ায় জড়িয়ে পড়তে পারে, এভাবে হুটহাট ভালোবাসতে পারে? হাউ স্ট্রেঞ্জ। আসলে কাউকে ভালোবাসলে মানুষের মায়ায় জড়াতে হাজারখানেক কারণ লাগে না, বরং কোনো মানুষকে ঘৃণা করতে হাজারখানেক কারণ লাগে। হুটহাট কাউকে ভালোবাসা গেলেও হুটহাট কাউকে ঘৃণা করা যায় না। এমনি ভীষণ করে মায়ায় জড়িয়েছে, ভালোবেসে ফেলেছে তার শ্যামবর্ণের কিউট ইমলি মশাইকে। কে জানতো হুটহাট বিয়ে করা তার বরকে সে এত ভালোবেসে ফেলবে। তবে ইলমি ভেবে পায় না হঠাৎ কি এমন মিরাক্কেল ঘটলো। আবার মতো রাক্ষস রাজা দুষ্টু ইলমি মিষ্টি রাজা মশাই হয়ে গেল। তবে করলার বাগান নামটা সে চেঞ্জ করতে চায় না। লোকটা হুটহাট তার উপর রেগে যায়। রেগে গিয়ে কোথাও শোনে না। এই তো রাতে কতগুলো কথা শোনালো লোকটা। তিনি কি ইচ্ছে করে তার পাঞ্জাবিতে লিপস্টিক লাগিয়েছিল নাকি? সে তো নিজের কাছে আসলো। সে সাদা পাঞ্জাবিতে লাল লিপস্টিক লাগলো। অমনি শব্দ শিলমি মারা যায়। লোকটা আস্ত একটা অসভ্য। অলস দুপুর বাড়ির বড়রা হয়তো নিজেদের রুম, এমনি আবিরা তরুণা দেখা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। আড্ডার টপিক কতজনকে গাধা বানিয়েছে, কতজনকে নিজের পেছনে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। ইলমি, লাবিব গাধার কি খবর? আবিরা অতি আগ্রহ হেসে বলল, কি খবর আবার? ইলমির বিরহে দেবদাস। এমনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় বসে বলল, ওসব গাধাদের খোঁজ খবর আমি রাখি না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো দ্য গ্রেট এমপি সাহেব আবরার ফায়ারের খোঁজ রাখো, মাঝে মাঝে গভীরাতে খোঁজ রাখো, তাই না ভাবিজি? এমনি গাল দুটো লাল হয়ে উঠল।
এই পর্যায়ে মেয়েগুলো কারণীয় করেন তাকে লজ্জায় ফেলার ফুরসত খুঁজে বেড়ায়। তোনা ইলমির লজ্জা বাড়িয়ে দিতে বলল। ওরে ওরে, লজ্জাবতী, কি লজ্জা, কি লজ্জা। আবিরা তোরফা হো হো করে হেসে উঠল। ইলমির চোখ কপালে ধমকে বলে, তোর নাকি বাচ্চি, চুপ করবি? আচ্ছা শোন না, তাসবির ভাই কিন্তু যথেষ্ট স্মার্ট, ড্যাশিং, সুদর্শন ছিল, আর অনেক কিউটও। তোনা তাল মিলিয়ে বলে, হুম, তাসবির ভাইয়া অনেক কিউট, এক কথায় কিউটে ডিব্বা, তাই না রে গুলুমুলু তাসবির ভাই? আবিরা হিমির মুখ চাওয়াচাওয়ি করে ঝংকার তুলে হেসে উঠল। এদিকে আবরার ক্লান্ত হয়ে বাড়ির সদর দরজায় এসে দাঁড়িয়েছে, সাথে আবির। আবরারের চোখে মুখে গাম্ভীর্য। আবরার দরজা থেকে ভ্রু কুঁচকাল। আবির হতবাক হয়ে চার তরুণীর কথাগুলো শুনে যাচ্ছে, আর পাশের মানুষটা ভাবমূর্তি পর্যবেক্ষণ করছে। হঠাৎ তোরফা দরজায় তাকাতে ভাইজানকে দেখে চুপসে হয়ে গেল। পুরো ড্রয়িং রুমে ইলমির হাসির শব্দ শোনা যাচ্ছে। আবরার নিঃশব্দ ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই তোরফা তড়িঘড়ি করে বাসা থেকে উঠে পড়লো। তৃষ্ণা তুতলিয়ে বলল, বাবা ভাইজান। চারজন চকিতে পাশে ফিরল। আবরার চোখ মুখ কঠিন রূপ ধারণ করেছে। আবার চুবুক গেলে নিল। আবরার এক পলকে ইলমির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে ধমকে ইলমিকে রুমে আসতে বলে। গটগট পা ফেলে রুমে চলে গেল। ইলমি কাঁচামাচা মুখ করে খাবার মুখের দিকে চাইলো, পরপর রুমের দিকে পা বাড়ালো। ইলমি চলে যেতেই তিনজনে হু হা করে হেসে উঠলো। তোমরা নিজের চশমাটা ঠিক করে আর চোখে আবিরের দিকে তাকাতেই দেখলো আবির ভ্রু উঁচিয়ে তোনার দিকে তাকিয়ে দোনার হাসি মিলিয়ে গেল। আবির থমথম মুখে বলল, সুপি আপা, এক গ্লাস পানি দিবেন তো? ভাইয়া বসুন। সোফা থেকে উঠে দাঁড়ালো। আবির মাথা নেড়ে সোফায় বসতেই তোরমার পানি হাতে এসে দাঁড়ালো। আবির তোরমা মিটমিট করে হাসছে। আবির সেদিকে তাকিয়ে কপাল খানিকটা কুঁচকে তোরমাকে উদ্দেশ্য করে বলল, আপনি কেন? সুপি আপা। তোরমা চট করে বলল, পানি চাই নাকি সুফিয়া আপাকে? বলেই জিভ কামড়ালো। আবির থতমত খেয়ে গেল। এই মেয়ে বলে কি? আবিরা তোরফা এবার শব্দ করে হেসে উঠল। আবির ধমকে উঠতেই দুজন মুখে আঙ্গুল চেপে চুপ হয়ে যায়। তোনা থেকে পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে গট গট পা ফেলে বাসা থেকে বের হয়ে গেল আবির। পুরো রুম জুড়ে পিনপাত নিরাপত্তা। আবির পুরো রুম জুড়ে পায়চারি করছে। ইলমি মাথা নিচে করে দরজার পাশে এসে দাঁড়ালো, হাতে পানির গ্লাস। গরনা এক হাত পেঁচিয়ে মোড়াচ্ছে। আবরারকে দেখে মনে হচ্ছে ভীষণ রেগে আছে। এমনি বুঝতে বাকি নেই সে আজকে ওই লোকটার কথা শুনতে যাচ্ছে। এমনি ভয়ে ভয়ে কাচুমাচু মুখ করে সবটা দেখে রুমে গিয়ে কাপা কাপা হাতে পানির গ্লাস আবরারের সামনে ধরতেই আবরার রাগী চোখে এমনি দিকে দেখায়। পানির গ্লাস এক ঝটকায় সরিয়ে দিতে পানি ফ্লোরে পড়ে যায়। এমনি ভয়ে দুই কদম পিছিয়ে যেতে আবরার এমনি ছোট দেহখানা নিজের নিজের একদম কাছে টেনে গম্ভীর স্বরে বলে ওঠে, ছেলেটাকে তোর সাথে ছেলেটার কি? ইনি রাগের কারণ বুঝতে পেরে হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারলো না। সামান্য একটা কারণে এভাবে রেগে যাওয়ার কি আছে? ইনি মনে মনে বাঁকা হাসলো, ভাবলো হুটহাটে ইনির সাথে রাগারাগি, তাই না? দেখাচ্ছে মজা। মুখ ভার করে চেঁচিয়ে উঠলো, বয়ফ্রেন্ড ছিল, ভালোবাসতাম ওনাকে। 4 বছরের রিলেশন ছিল আমাদের। দুজন দুজনকে কত ভালোবাসতাম, শুধু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমি তাসবির ভাইকে পেলাম না। আবরারে বাঁচানো রাগে মাথা ফেটে যাচ্ছে। এমনি কথা শেষ করতে ইলমির অধৈর্য করে নিজের আয়ত্তে নিয়ে নিল। নিজের রাগ পুরো দমে মিটিয়ে মুখে এক ঝটকায় নিজের থেকে সরিয়ে দিল। ইলমি কন্ট্রোল করতে না পেরে সোফার কাজটায় গিয়ে পড়লো। হালকা ব্যথাও পেল, তবে শব্দ করলো না। পরপর আবরার গট গট পা ফেলে ইলমিকে রেখে রুম থেকে বের হয়ে গেল। তালুকদার বাড়ি 3 গিন্নি আজ ভীষণ ব্যস্ত। বাড়ির বড় মেয়েকে দেখতে পাত্রপক্ষ আসবে, এজন্য ব্যস্ত হতে আসমা বেগম তার হিমি বেগম সবটা করছে। ইনি তাদের হাতে হাতে সাহায্য করছে। বাড়ির একমাত্র বউ বলে কথা, তাকে তো সব দিকে খেয়াল রাখতেই হবে। এই কয়েক মাসে হিমি বেগম আসমা বেগমের সাথে কয়েক পদের রান্নাও শিখিয়ে নিয়েছে। এমনি তবে কখনো রান্না করা হয়ে ওঠেনি। এমনি ব্যস্ত পায়ে রান্নাঘর থেকে বের হলো। পুরো বাড়ি সাফাইয়ের দায়িত্ব গিয়ে পড়েছে সুফিয়ার ওপর। এমনি সেটাই দেখতে গেল সুফিয়া কতদূর পর্যন্ত পেরেছে। ইমরান তালুকদার ড্রয়িং রুম জুড়ে পায়চারি করছে। উনি এখনই এত তাড়াতাড়ি নিজের মেয়েকে বিয়ে দিতে চায় না, কিন্তু বন্ধুর মুখের উপর নাও করতে পারেনি। মাহির ছেলে ভালো,
এডুকেটেড, ভালো জব, সব মিলিয়ে ইমরুল তালুকদার যেমন ছেলে চান মাহির ঠিক তেমনই। হিমু বেগমের আর আজমি বেগমের হাতের কাজ এগিয়ে দিচ্ছে ইলমি। এই কয়েক মাসে ইলমির সাথে হিমু বেগমের বেশ ভাব হয়েছে। হিমু বেগম ইলমির হাস্যোজ্জ্বল মুখপানে চেয়ে মনে মনে বলে উঠল, নিষ্পাপ চেহারা, এই মেয়েটার যদি কিছু হয়ে যেত আমি নিজেকে কিভাবে ক্ষমা করতাম? কিভাবে কিভাবে আমি এত নিকৃষ্ট হয়ে উঠছিলাম? ছি, ধিক্কার জানাই নিজেকে। রাগে ক্ষোভে ঘৃণায় একজন রাক্ষসী হয়ে উঠেছিলাম। হিমু বেগমের ভাবনার মাঝে ইলমি ডেকে উঠল, ও ছোট মা, দেখো না হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, এখন তুই যা, আমি আর আপা দেখে নিব। কয়েক মাস আগে হিমু বেগম নিজের ভুল বুঝতে পেরেছেন। সেদিন আবরার সব জেনে শুনেই বাড়িতে এসেছিল। মিলিকে ড্রয়িং রুমে সবার সামনে কষিয়ে এক থাপ্পড় দিতেই হিমু বেগম ছুটে আসেন। আবরার সবটা খুলে বলতে সবাই যেন আকাশ থেকে পড়ল, সাথে হিমু বেগমও। আবরার সময় মতো সেদিন না থাকলে মেয়েটা সাথে কি হতো এটা ভাবতে আসমা বেগমের গা কেঁপে উঠল। পুরো তালুকদার বাড়ি আবরারের হুঙ্কারে কেঁপে উঠল। ইমরুল তালুকদার তীব্র কণ্ঠে বললেন, এসব কি, কেন করছো তুমি? মিলির ফর্সা গালে আবরারের হাতের ছাপ বসে গেছে, চোখ দুটো জলে ভেসে উঠেছে, গালে হাত চেপে কেঁদে উঠল। ভালোবাসি, আমি আবরাবকে ভালোবাসি। তুমি আমায় ঠকিয়েছো আবরাব, আপনারা সবাই আমাকে ঠকিয়েছেন। আবরার রাগী কণ্ঠে বলল, ঠকিয়েছি? তুই আমার ভালো বন্ধু ছিলি মিলি, জাস্ট আ ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ ঠকিয়েছো। কি আছে ওই ইলমির মাঝে যার জন্য তুমি আমাকে ভালোবাসলে না? আমরা শুধু ভালো বন্ধু ছিলাম না আবরাব, আমি তোমায় ভালোবাসতাম। আর এই ইলমি আমার থেকে আমার আবরাবকে কেড়ে নিয়েছে, ওকে আমি ছাড়বো না। বলে ইলমির দিকে তেড়ে যেতে নিলে আবরার ইলমিকে নিজের দিকে টেনে নিল। ইনি অবাক হয়ে সবটা শুনছে। ইনি জানতো আবরার আর মিলি খুব ভালো বন্ধু। এটাও শুনেছিল আবরার আর মিলি একসাথে একে অপরকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছে। আর এই কথাটা মিলি একবারই নিজে তাকে বলেছিল। মিলি জানতো আবরারের মনে ইলমির জন্য ভালোবাসা আছে, আবরার ইলমিকে ভালোবাসে, এটা মিলি অনেক আগেই টের পেয়েছিল। আবরারের জীবন থেকে ইলমিকে সরিয়ে দিতে সে সবটা করতে রাজি ছিল। এমনকি ফুপু হিমু বেগমকে ভুলভাল বুঝিয়ে বিয়ের জন্য রাজি করায়। সাথে মিলির বাবা সৈকত সাহেবও হিমু বেগমের মনে এই বাড়ির জন্য রাগ মূলত সৃষ্টি হয়েছে সৈকত সাহেবের জন্য। সৈকত সাহেব দিনের পর দিন মাসের পর মাস হিমু বেগমকে এই বাড়ির সম্পর্কে ভুলভাল বুঝিয়েছেন। আর বোকা হিমু বেগম সবটা শুনে নিজের মনে বছরের পর বছর রাগ ক্ষোভ জমিয়ে রেখেছেন। হিমু বেগমের রাগ থাকলেও সে কখনোই চায় না একজন মেয়ে হয়ে, একজন মা হয়ে অন্য একজন মেয়ে, নিজের মেয়ে বয়সী মেয়ের এত বড় সর্বনাশ করতে। ওখানে যদি ইলমির বদলে তার দুই মেয়ের একজন থাকতো, তাহলে শয়তানগুলো তার মেয়েকে ছিঁড়ে ছিঁড়ে না আর ভাবতে পারলো না। হিমু বেগম ছুটে গিয়ে মিলির গালে কষে লাগালেন এক থাপ্পড়। রাগী কণ্ঠে বললেন, অসভ্য মেয়ে, ওই অন্য একজন মেয়ের এত বড় সর্বনাশ করার চিন্তা করতে তোর বিবেকে বাঁধলো না? ছি, ভাবতেই লজ্জা লাগছে, তুই আমার ভাইজি। মিলি বেশ অবাক হলো, পরপর শব্দ করে হেসে উঠল। বাহ, তুমিও পল্টে নিলে, ভুলে যেও না এসবের সাথে তুমিও ছিলে ফুপি। মুহূর্তে তালুকদার বাড়ি থমথমে পরিবেশ, সবাই অবাক চোখে হিমু বেগমের দিকে তাকিয়ে রইল। ইমরান তালুকদার ছুটে এসে হিমির বেগমের বাহু চেপে ধরে বলে উঠলেন, তুমিও এসবের সাথে ছিলে হিমি? হিমু বেগম কিছু বললেন না, শুধু মেয়ে দুটোর মুখের দিকে করুণ চোখে চেয়ে রইলেন। তোফার চোখ উপচে পড়ছে জলে। মুহূর্তেই মায়ের জন্য ঘৃণা সৃষ্টি হলো তাদের মনে। ইমরান তালুকদার আগে কাঁপতে থাকলেন, রেগে গিয়ে প্রথম হিমু বেগমের গায়ে হাত তুললেন। নিজের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দিতেই শুকনো পাতলা হিমু বেগম ছিটকে পড়লো। দূরে ঠোঁটের কোনায় ফিনকে দিয়ে রক্ত বের হতে লাগলো। হিমু বেগম চোখ ভর্তি পানি নিয়ে একে একে সবার মুখে পানি চাইতেই দেখলো সবাই মুখ ফিরিয়ে নিল। আবার অবাক চোখে তার ছোট মাকে দেখছে। এই কি তার ছোট মা, যে তাকে ছোটবেলা থেকে এত এত ভালোবাসা দিয়ে বড় করেছে? তরুণা তৃষাও সেখান থেকে ছুটে চলে গেল। হিমু বেগম পরিহাসে হাসি হাসলেন। সে অন্যায় করেছে, এই শাস্তি তাকে পেতেই হবে। ইলমি ছুটে গিয়ে হিমু বেগমকে ছোফায় বসাতেই আসমা বেগম হিমু বেগমের পাশে গিয়ে দাঁড়ালেন, করুণ কণ্ঠে বললেন, আমার এই বাচ্চা মেয়েটা তোর কি ক্ষতি করেছিল হিমি? তুই কেন এসব করলি? তুই তো এমন ছিলি না।
এ আমি কাকে দেখছি? এ তো আমাদের হিমি নয়। তুই তো আমাদের হিমি নয়। হিমি বেগম এবার হাউমাউ করে কেঁদে উঠলেন। বিশ্বাস করো ভাবি, আমি চাইনি, আমি কখনোই চাইনি ইলমির এত বড় সর্বনাশ করতে। আমি তো শুধু চেয়েছিলাম মিলি এ বাড়ির বউ হোক। এসব